নমস্কার, আমি চৈতালি দাসবাড়ির কথা বলছি। আজকে আমরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় সেটি হলো স্বাস্থ্য বিমা। স্বাস্থ্য বিমার গুরুত্ব আমাদের জীবনে চিরকালই ছিল, চিরকালই থাকবে। কিন্তু বর্তমানে এই যে অতিমারী ঘটনাটা ঘটছে, এই যে করোনা ভাইরাস, এরপরে ইন্স্যুরেন্সের বিশেষ করে জীবন বিমা তো আছেই, এছাড়া স্বাস্থ্য বিমার গুরুত্ব কিন্তু অত্যন্ত বেড়ে গেছে এবং স্বাস্থ্য বিমার চাহিদাও বেড়েছে এবং মানুষের মধ্যে স্বাস্থ্য বিমা সম্পর্কে সচেতনতা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবু আমি বলছি, বিশেষ কিছু মানুষ এখনও কিন্তু হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে তেমন সচেতন নয়। তো প্রথমেই আমি বেশ কিছু নেগেটিভ পয়েন্টস দিয়ে শুরু করছি। মানে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে যে ধরনের নেগেটিভ পয়েন্টস মানুষের মনের ভেতর কাজ করে, সেই ধরনের কটা কথা বলি। প্রথমেই বলবো যে মানুষের প্রথম প্রশ্নটাই কিছু মানুষের মনে আসে, হেলথ ইন্স্যুরেন্স কেন করব? এটা মানুষ বুঝতে পারে না যে ঠিক কী কারণে হেলথ ইন্স্যুরেন্সটা করা উচিত। ধরুন, আপনার এই যে স্বাস্থ্য বিমা কেন করবেন সেই বিষয়ে বলছিলাম। আপনার যে হার্ড আর্ন মানি, সেই হার্ড আর্ন মানিটাকে সেভিংস করার জন্য আপনি হেলথ ইন্স্যুরেন্স করবেন। যেমন ধরুন, খুব সহজভাবে কথাটা বলি, যেমন ধরুন, ভগবান না করুন হঠাৎ কোনো একটা দুর্ঘটনার শিকার হলাম, আমি বা আপনার পরিবারের যে কোনো একজন সদস্য যে কোনো ছোট বড় দুর্ঘটনার শিকার হতে পারে বা অসুস্থ হতে পারে, যেক্ষেত্রে তাকে হসপিটালে ভর্তি করাটা সেই মুহূর্তে ভীষণ জরুরি হয়ে পড়ে। এবং এই হসপিটালের খরচ আমাদের কারোরই অজানা নেই যে মেডিকেল খরচ প্রতি বছর আমাদের দেশে 20% করে বাড়ছে। তো সুতরাং আমরা যখনই একটা হসপিটালে ভর্তি হচ্ছি, সেই মুহূর্তে কিন্তু আমরা খুব একটা বড় বিল আমাদের দিতে হয়। এবার এই যে এত বড় বিলটা আপনি দেবেন কোথা থেকে? তো তাহলে তো আপনাকে নিজের কোনো একটা সেভিংস ভেঙে বা কোনো একটা সঞ্চয় ভেঙে, যেটা আপনি আপনার হার্ড আর্ন মানি, আপনার অত্যন্ত কষ্টার্জিত পয়সা, সেখান থেকে আপনাকে দিতে হবে। আবার আর একটা কথা বলি, এরকম হয়তো দেখা গেল যে পরিবারের কেউ এমন একটা ছোটোখাটো বা বড় দুর্ঘটনার শিকার হলো বা কিছু একটা অসুখ করলো, যার জন্য ডক্টর বললেন যে এই মুহূর্তে অপারেশন করাটা ভীষণ জরুরি। তো এই যখনই অস্ত্রোপচার করার প্রশ্নটা আসে, অর্থাৎ অপারেশনের প্রশ্নটা আসে, তখন আমরা সবাই জানি যে সেখানে একটা ভালো অঙ্কের টাকা যুক্ত হয়ে থাকে। তো এই যে খরচটা, আমাদের যেটা অপারেশনের খরচটা, সেটা যদি ধরুন 5, 10 বা 15 লাখ টাকা বা তার বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রচণ্ড একটা বিপদের মধ্যে পড়ি যে এতগুলো টাকা আমরা জোগাড় করবো কী করে। তখন আমরা হয়তো খুব কষ্ট করে, সকলের এত সঞ্চয় থাকে না, কিছু মানুষের হয়তো থাকে এই সঞ্চয়, তারাও খুব কষ্ট করে এই সঞ্চয় করেন। তখন তাকে কী হয়, সেই বড় সঞ্চয়টা হঠাৎ করে ভেঙে ফেলতে হয়। এবং এই সঞ্চয়টা শুধুমাত্র তো আপনার সঞ্চয় না, এই সঞ্চয়টার পেছনে তো আপনার কোনো একটা স্বপ্ন জড়িয়েছিল। এইটা দিয়ে আপনি কিছু একটা নিজের স্বপ্ন পূরণ করবেন ভেবেছিলেন। হতে পারে সেটা আপনার সন্তানের হায়ার এডুকেশন, হতে পারে যে সেটা আপনার কোথাও নিজের পরিবারকে নিয়ে বিদেশ ভ্রমণ, হতে পারে আপনার নিজের একটা বাড়ি তৈরি করার স্বপ্ন। কিছু একটা স্বপ্ন নিয়েই তো আপনার সেভিংস ভেঙে যাওয়া, মানে আপনার স্বপ্নটাও তো ভেঙে যাওয়া। কিন্তু সেই জায়গায় যদি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে সেই পুরো টাকা 10 লাখ বা 15 লাখ যেটা আপনার অপারেশনের খরচ হয়েছে, সেই টাকাটা আপনাকে দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি একটা অনেক বড় আর্থিক ক্ষতি, অনেক বড় স্বপ্নের ভাঙন, সমস্ত কিছু থেকেই কিন্তু আপনি রক্ষা পাবেন এবং অর্থনৈতিক একটা বড় ধাক্কা আপনি সামলে উঠতে পারবেন। অনেক
মানুষকে আমরা দেখেছি বলতে, তাদের মনে আর একটা দ্বিতীয় প্রশ্ন যেটা জাগে সেটা হচ্ছে 5, 10, 15 বা 20 লাখ টাকা বা তারও বেশি টাকার বিমা করবো কেন? আবার অনেক লোক যারা প্রয়োজনীয়তা বোঝে তারা এর থেকেও বড় অঙ্কের বিমা করে রাখে নিজের সামর্থ্য অনুযায়ী, যার বড় ছোট নিজের সামর্থ্য অনুযায়ী তারা স্বাস্থ্য বিমা করে রাখেন। এখন প্রশ্নটা হচ্ছে মানুষের মনে একটা খুব বড় ধরনের প্রশ্ন যে আমরা এত টাকার বিমা কেন করব? আমরা তো 5, 10 লাখ টাকা না করে আমরা সে জায়গায় 1 বা 2 লাখ টাকার বিমা করলেই তো হয়, তাতে ট্যাক্সে ছাড়টাও পেয়ে যাচ্ছি, তা ঠিক আছে। কিন্তু কেন করব না বা কেন করব, তার কারণটা হচ্ছে, দেখুন, ধরুন আমাদের পরিবারে হঠাৎ একটা কোনো রকম অসুখ দুর্ঘটনা যদি আসে, সেক্ষেত্রে যদি হসপিটালাইজেশনের প্রয়োজনীয়তা হয় এবং সেই প্রয়োজনবশত আমাদের যদি 1-2 লাখ টাকার প্রয়োজন হয়, 1-2 লাখ টাকা বা 3 লাখ টাকা, সেটা কিন্তু আমরা নিজেদের সঞ্চয় থেকে অথবা নিজের নিকট আত্মীয় বন্ধুবান্ধবদের সহায়তায় আমরা জোগাড় করে উঠতেই পারি। কিন্তু যে মুহূর্তে টাকার অঙ্কটা 5 লাখ, 10 লাখ, 15 লাখ বা 20 লাখ এই জায়গায় পৌঁছে যাবে, তখনই কিন্তু আমাদের মাথায় আকাশ ভেঙে পড়বে যে এই বিশাল অঙ্কের টাকাটা আমি জোগাড় কোথা থেকে করব, আমার কোন সেভিংস ভাঙবো বা কোন প্রপার্টি বিক্রি করব, এই চিন্তাটাই আমাদের মধ্যবিত্ত মানুষের মাথায় প্রথমে আসে। তাহলে সেইটা প্রোটেকশনের জন্য আমরা বছরে খুব অল্প মাত্রায় অল্প পরিমাণে প্রিমিয়াম দিয়ে কিন্তু এই বিশাল অঙ্কের টাকা একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেতে পারি, যাতে করে, আবারও বলছি, যাতে করে আমাদের হেডেক থাকে না, যেটা আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। এত বড় একটা যদি হসপিটালাইজেশন খরচ বা অপারেশন খরচ আমাদের মাথায় এসে হঠাৎ করে পড়ে, আমাদের প্রিয়জনকে তো আমরা কখনোই কোনো অর্থেই হারাতে চাই না। সুতরাং আমরা যেভাবে হোক সেই অর্থের জোগাড় করতে চাই, আর সেই অর্থের জোগাড় করতে গিয়ে হয়তো আমার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো সুতরাং সেই প্রোটেকশনের জন্য অবশ্যই কিন্তু আমাদের একটা স্বাস্থ্য বিমা থাকা অত্যন্ত জরুরি। আর একটা প্রশ্নের সম্মুখীন আমরা প্রায়শই হয়ে থাকি, যেটা অনেক মানুষ বলেন যে আমাদের পরিবারে কেউ তো কখনো হসপিটালাইজড হয়নি, আমাদের পরিবারের স্বাস্থ্য অত্যন্ত ভালো রকমের ভালো, আমরা কিন্তু কোনো অসুস্থতার শিকার হই না। তো সুতরাং আমাদের মনে হয় যে আমাদের স্বাস্থ্য বিমার খুব একটা প্রয়োজন নেই, যখন হবে দেখা যায়। কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি, প্রথমেই আমি অজস্র শুভকামনা আপনার জন্য, যে সত্যি আপনারা এভাবেই সুস্থ থাকুন, এভাবেই ভালো থাকুন, এভাবেই বিপদমুক্ত থাকুন। কিন্তু আর এখন বাতাসে ভাইরাস, তারপরে আপনার করোনা ভাইরাস তো এসেইছে, এছাড়াও প্রচুর ভাইরাস, প্রচুর পলিউশন, ডাস্ট পার্টিকেলস যেগুলো আমাদের বাতাসে রয়েছে, তার জন্য কিন্তু মানুষের সুস্থতার হার কিন্তু কমে গেছে। চিকিৎসা আছে, কিন্তু চিকিৎসা যেমন বেড়েছে, মানুষের কিন্তু রোগের পরিমাণও বেড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলতে পারেন যে আগামী 10 বছরের মধ্যে আপনার পরিবারের কারোর কিছু হবে না, আপনি এমনই বিপদমুক্ত থাকেন? আর একটা খুব কমন প্রশ্ন, যে হেলথ ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই তো জলে, তাহলে হেলথ ইন্স্যুরেন্স করার দরকারটা কী? এই টাকা তো আমি আর ফেরত পাবো না। লাইফ ইন্স্যুরেন্সে আমরা টাকা ফেরত পাই, বোনাস পাই, কিন্তু এক্ষেত্রে আমরা কী পাবো? আমি যদি অসুস্থ না হই, সেক্ষেত্রে আমার সে সমস্ত প্রিমিয়ামের টাকাটা তো জলেই যাবে। হ্যাঁ, আপনি একদম সঠিক বলেছেন, আপনি টাকা ফেরত পাবেন, ঠিক। কিন্তু আবার একটু সহজ করে বলি আপনাদের, যে ধরুন আপনি প্রতি বছর 5,000 টাকা করে আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্সে প্রিমিয়াম জমা করছেন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিতে, এবং প্রতি বছর তার জন্য যে ট্যাক্স রিবেট সেটাও আপনি পাচ্ছেন, ট্যাক্স রেটের ছাড়টা পাচ্ছেন। ধরে নিলাম এইভাবে আপনি 10 বছর একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে 5,000 টাকা করে দিয়েছেন।
এবং ট্যাক্সেরও ছাড় পেয়েছেন। তো 5,000 টাকা করে দিলে 10 বছরে আপনার 50,000 টাকা হয় এবং ঈশ্বরের কৃপায় 10 বছর পর্যন্ত আপনি এবং আপনার পরিবার সুস্থ স্বাভাবিক রইল। কিন্তু দেখা গেল হঠাৎ কোনো কারণে 10 বছর বাদে পরিবারের কোনো সদস্য জ্বর জারি বা যে কোনো ধরনের ছোট বড় দুর্ঘটনা হলো, সেক্ষেত্রে একটা হসপিটালাইজেশনের প্রয়োজন আপনার হলো। তো সেই সময় আপনার যদি আজ থেকে 10 বছর বাদে বলছি, কিন্তু আজকে 2020 সালে বসে কথাটা বলছি, আর আমি ধরুন বলছি 2030 সালের কথা। এই 2030 সালের পর কোনোভাবে আপনি বা আপনার পরিবারের কারোর কোনো রকম অসুস্থতা হলো এবং সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ মতো আপনাকে হসপিটালে অ্যাডমিট হওয়ার দরকার পড়লো এবং সেখানে হসপিটালাইজেশন বিল আমি খুব কম করে ধরছি 2 লাখ টাকা। যদিও আজ থেকে 10 বছর বাদে 2 লাখ টাকার অনেক বেশিই বিল হবে, তবুও মিনিমাম আমি ধরছি 10 বছর বাদে মিনিমাম 2 লাখ টাকা বিল হবে। তাই এই যে 2 লাখ টাকা বিলটা আপনার হলো, আপনি দিয়েছেন কত? 50,000 টাকা। তার থেকে ট্যাক্সও ছাড় পেয়েছেন, কিন্তু সেই বেনিফিটটাও কিন্তু ধরা দরকার। তবুও আমি সেটা মনে হয় নাই ধরলাম। তাতেও বলি, আপনি 50,000 টাকা যে দিয়েছেন আর ইন্স্যুরেন্স কোম্পানি যে আপনাকে ধরুন 2 লাখ টাকা দিল, সেক্ষেত্রে দেখুন বেনিফিটেড আপনি হলেন কি না দেখুন। তো সুতরাং হেলথ ইন্স্যুরেন্স করে কেউ অ্যাকচুয়ালি কিন্তু ঠকে না, কিন্তু অনেক বেশি রিটার্ন পায়। অ্যাকচুয়ালি হেলথ ইন্স্যুরেন্স হলো কি বলুন তো, এটা ইটস লাইক আ সিট বেল্ট। যখন আমরা গাড়ি চালাই তখন আমরা সিট বেল্টটা পরি এটা ভেবে যে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমি বেঁচে যাব, আঘাতটা আমার তত জোরে লাগবে না। কিন্তু অ্যাক্সিডেন্ট যে হবেই তার কোনো মানে নেই, কিন্তু এটা জাস্ট ফর প্রিকশন। তো ঠিক তেমনই আমারও 10 বছর বাদে কিছু হবেই তার কোনো মানে নেই, বা আজকেই কিছু হবে তারও কোনো মানে নেই, কিন্তু হতেই পারে যে কোনো মুহূর্তে। তো তার সেই প্রোটেকশনের জন্যই কিন্তু আমাদের হেলথ ইন্স্যুরেন্স করে রাখাটা অতি আবশ্যক। এছাড়া হেলথ ইন্স্যুরেন্সে আমরা আরও অনেকগুলো জিনিস পাই। একটু আগেই আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে কিন্তু ট্যাক্সের ডিবেট হয়। এটা একটা খুব, যেহেতু গভর্নমেন্টও জানে যে স্বাস্থ্য বিমা আমাদের জন্য কতটা জরুরি, সেই জন্য কিন্তু আমাদের জন্য সরকার ট্যাক্স ছাড়ের ব্যবস্থা করে রেখে দিয়েছে। এছাড়াও যখন আমাদের একটা ইন্স্যুরেন্স চলে একটা কোম্পানিতে, দেখা গেল যে আমাদের বাড়িতে কোনো ক্লেমই হলো না, অর্থাৎ কিনা আমাদের কাউকেই হসপিটালে ভর্তি হতে হলো না। তো যে বছরগুলো আমাদের হসপিটালে ভর্তি হতে হচ্ছে না, অর্থাৎ আমার টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানির ঘরে জমা থাকছে, আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে আমার টাকাটা তাহলে নষ্ট হলো, আমার তো কিছু হয়নি, শুধু টাকা দিলাম। কিন্তু তা কিন্তু নয়। প্রতি বছর কোম্পানি কিন্তু আপনাকে একটা নো ক্লেম বোনাস দেয়, একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত একটা নো ক্লেম বোনাস দেয়, এবং সেই বোনাসের অঙ্কটাও কিন্তু খুব কম হয়। এছাড়াও আপনি যেটা পান, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা ফুল হেলথ চেক আপের কিন্তু আপনি ফ্রি হেলথ চেক আপ পান। এটাও কিন্তু অনেক কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করে থাকে, স্বাস্থ্য বিমার যে সমস্ত কোম্পানি আছে এটাও প্রোভাইড করে থাকে। তো পাওয়ার জায়গা কিন্তু আপনার অনেক আছে। প্রোটেকশন আমাদের মানি প্রোটেকশনের জন্য স্বাস্থ্য বিমার যে গুরুত্ব, তাকে অস্বীকার করার কিন্তু আমাদের কোনো জায়গা নেই। আর একটা প্রশ্ন হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স আমরা কাকে কাকে সঙ্গে নিতে পারি, অর্থাৎ কাকে কাকে আমরা আমাদের সঙ্গে বিমার আওতাভুক্ত করতে পারি। তো সেক্ষেত্রে অবশ্যই আমি আমার সাথে আমার স্ত্রীকে রাখতে পারি, আমার 18 বছরের নিচে যে সন্ততি তাদের রাখতে পারি, ক্ষেত্র বিশেষে কিন্তু আমার মা বাবাকেও তো রাখতে পারি, এবং ক্ষেত্র বিশেষে শ্বশুর শাশুড়িকেও কিন্তু আমরা আমাদের হেলথ ইন্স্যুরেন্সের আওতাভুক্ত করতে পারি। আর একটা খুব কমন প্রশ্ন যে অনেকেই আছেন যারা বলেন যে সিনিয়র সিটিজেনদের জন্য তো কোনো স্বাস্থ্য বিমা হবে না, আমার মার শরীরটা ভালো যাচ্ছে না,
বাবার শরীরটা ভালো যাচ্ছে না, কিছু না কিছু লেগেই আছে, তো ওনাদের তো স্বাস্থ্য বিমা পাওয়া যাবে না। তো আমি সেক্ষেত্রে বলি এই ধারণাটা কিন্তু আগাগোড়াই ভুল। সিনিয়র সিটিজেন অর্থাৎ আমাদের বরিষ্ঠ নাগরিকদের জন্যও কিন্তু স্বাস্থ্য বিমার ব্যবস্থা আছে, পর্যাপ্ত ব্যবস্থা আছে, এবং তার জন্যও কিন্তু ট্যাক্সে ছাড় পাওয়া যায়। এবার কথা হচ্ছে যে বরিষ্ঠ নাগরিকদের যে ইন্স্যুরেন্সের ব্যাপারটা, সেটা নিয়ে আপনাকে যদি প্রপারলি জানতে হয় তাহলে কিন্তু একজন বিশেষজ্ঞই আপনাকে প্রপার গাইডেন্স দিতে পারবেন। তাহলে চট করে যদি আপনি স্বাস্থ্য বিমা করেন, অনেক ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন করতেই পারেন। সুতরাং অবশ্যই এই বিষয়টার জন্য আপনি একজন বিশেষজ্ঞর পরামর্শ নিন। আর একটা প্রশ্ন যেটা অনেকেই করে থাকে, সেটা হচ্ছে যে আমাদের ডেলিভারি, সন্তানটির জন্ম দেওয়ার জন্য যে হসপিটালাইজেশন হয়, তো এই ডেলিভারির ব্যাপারে তো কোনো কিছু ইন্স্যুরেন্স কভারেজ পাওয়া যায় না। এটাও কিন্তু ভুল ধারণা। ক্ষেত্র বিশেষে কিন্তু এই ডেলিভারি চার্জেসও পাওয়া যায়, এবং কখন কিভাবে কতটা পাবেন সেটা সঠিকভাবে জানার জন্য কিন্তু আপনাকে সেই বিশেষজ্ঞের পরামর্শই নিতে হবে। আর এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি যে ডেলিভারি চার্জেসের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন ডেলিভারি দু ক্ষেত্রেই কিন্তু টাকা পাওয়া যায়। তার একটা অঙ্ক আছে, কতর জন্য কত পাবেন, সেগুলো কিন্তু ক্ষেত্র বিশেষে ওটা ভ্যারি করে। তো সেইটার জন্য আপনাকে কথা বলতে গেলে সেক্ষেত্রেও আপনাকে বিশেষজ্ঞের সাথেই কথা বলতে হবে। তিনিই আপনাকে সঠিকভাবে বলে দেবেন যে সঠিকভাবে কোন পলিসি নিলে আপনার সন্তান জন্মের সময় একটা বিরাট বড় যে আর্থিক ধাক্কা, সেই জায়গা থেকেও আপনি মুক্তি পেতে পারবেন। আর একটা খুব কমন প্রশ্ন যে মানুষ বলেন যে দেখুন আমার শরীর স্বাস্থ্য কিন্তু ভীষণ ভালো, আমি কিন্তু খুব ভালো আছি, আমি কিন্তু খুব ফিট, আমার ফ্যামিলিরও সবাই খুব ফিট, তো আমার মনে হয় আমার বয়সটা একটু বাড়ুক, যখন দেখবো যে শরীরটা খুব আনফিট হচ্ছে, একটু খারাপ হচ্ছে, সেই শরীরটা যখন খারাপ হবে সেই সময় আমি স্বাস্থ্য বিমা করব। প্রথমেই বলে রাখি এই কনসেপ্টটা কত বড় একটা ভুল। ফার্স্ট অফ অল, আমি যদি সুস্থ থাকি তবেই কিন্তু আমি বিমা পাবো, স্বাস্থ্য বিমা পাবো। আমি যদি অসুস্থ মানুষ হই, একটা অসুস্থ মানুষকে কিন্তু বিমা কোম্পানি বিমা দিতে পারে না। বিশেষত আমার কাছে এমন অনেক লোক এসছেন, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, প্রচুর অভিজ্ঞতা থেকে বলছি, যে অনেক মানুষের যার একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, কোনো দিন কোনো অসুখ ছিল না, হঠাৎ একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। হার্ট অ্যাটাক হয়ে যেতেই আমাকে তারা কল করেছে যে এবার কিন্তু আমার একটা বিমার দরকার ছিল, স্বাস্থ্য বিমা। তখন আমার কিন্তু তাকে সরি বলতে হয়েছে। আমার নিজেরও খুব খারাপ লাগে, বুঝতে পারি যে কতটা আর্থিক ধাক্কার মধ্যে দিয়ে তারা চলেছেন, কিন্তু আমার কিছু করার থাকে না, কারণ আমরাও তো আইনের হাতে বাঁধা। তো যখনই ধরুন একটা মানুষের হার্ট অ্যাটাক হয়ে যাবে, ও কিন্তু পলিসি কোনো দিনই পাবে না, জীবন বিমাতেও পাবে না, স্বাস্থ্য বিমাতেও পাবে না। ঠিক একইভাবে কোনো মানুষের যদি একবার ক্যান্সার হয়, ক্যান্সার পেশেন্টদেরও কিন্তু তাই, যদি হুট করে ক্যান্সার হয়ে যায় একটা মানুষের, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার হয়ে যাওয়ার পর সে কোনো পলিসি পাবে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং আজ আমার যখন বয়সটা কম, আমি যখন আজকে সুস্থ সবল, আজকে আমি কিন্তু খুব ইজিলি আমি একটা পলিসি পেয়ে যাব, এবং তার প্রিমিয়ামও কম থাকবে। কম থাকার কারণ আমার প্রথমত শরীর স্বাস্থ্য ভীষণ ভালো, আমার বয়স কম, আমার প্রিমিয়াম কম থাকবে। কিন্তু যখন আমি 50 বছর বা 55 বছর বয়সে গিয়ে একটা এরকম পলিসি করতে চাইবো, কেন হবে না? নিশ্চয়ই হবে। কিন্তু আমি যদি খুব অসুস্থ থাকি, আমি জানি না কিন্তু আমার কন্ডিশন কী হবে, সেক্ষেত্রে কিন্তু আমার জীবন বিমা কোম্পানি আমার জীবন বিমা দেবে না, বা স্বাস্থ্য বিমা কোম্পানি আমার স্বাস্থ্য বিমা দেবে না। এবং যদি বা দেখা যায় যে হ্যাঁ আমাকে দিচ্ছে, সেক্ষেত্রে প্রিমিয়াম কিন্তু আমার হাই পড়বে, কারণ তখন আমার এজটা অনেকটা বেড়ে গেছে। তো সুতরাং সবসময়ই এই প্রোটেকশানটা আমাদের কম বয়স থেকে নিয়ে রাখাটাই ভীষণ জরুরি, ভীষণ দরকার। তো
এই স্বাস্থ্য বিমা সম্পর্কে আজকে যে আলোচনাটা করলাম, এই আলোচনাটার মধ্যে দিয়ে আমি হয়তো বা আপনাদের মনের অনেক দ্বিধা দ্বন্দ্ব কিছুটা হলেও দূর করতে পারলাম। এরপরেও যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, আপনারা নির্দ্বিধায় আমার নাম্বারে ফোন করতে পারেন পরামর্শের জন্য। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, করোনা থেকে রক্ষা পান, বাড়ির বাইরে যাবেন না, ঘরে থাকবেন, সমস্ত সরকারি নির্দেশিকা মেনে, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শেষ করলাম। নমস্কার।